দেখুন, রাজনীতি জিনিসটা বড়ই মজার। এখানে ভালোবাসা আছে, ঘৃণা আছে, আবার আছে এক বিশেষ প্রজাতির পাখি, সুদিনের কোকিল। এই কোকিলেরা বসন্ত এলে গান গায়, আর শীত এলে উধাও। বাংলাদেশের রাজনীতিতে এই কোকিলদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারা না আওয়ামী লীগ, না বিএনপি। তারা আসলে সুযোগ সন্ধানী নামের এক অদৃশ্য দলের সদস্য। রাজনীতির একটা মজার নিয়ম আছে। এখানে কেউ স্থায়ী বন্ধু না, কেউ স্থায়ী শত্রুও না, কিন্তু একটা জিনিস স্থায়ী, সেটা হলো সুযোগ। আর সেই সুযোগকে কেন্দ্র করে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির মানুষ, যাদের আমরা আদর করে বলি সুদিনের কোকিল। এই কোকিলেরা বড় বিচিত্র। শীতের দিনে তাদের দেখা যায় না, বর্ষার দিনে তারা গান গায় না, কিন্তু বসন্ত এলেই তারা এমন সুরে ডাক দেয় যে মনে হয় দেশটা যেন তাদের গানের সুরের জন্যই অপেক্ষা করছিল। অথচ একটু খেয়াল করলেই দেখা যাবে, যখন দলের উপরে ঝড় নেমেছিল, তখন এই কোকিলদের কেউই ছিল না। তখন ছিল শুধু কিছু মানুষ যারা মামলা খেয়েছে, পালিয়েছে, আবার ফিরে এসেছে, আবার ধরা পড়েছে, তবুও দল ছাড়েনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান চিত্রটা ঠিক এই রকম এক নাটকের মঞ্চ, যেখানে মূল চরিত্ররা এখন ব্যাকস্টেজে, আর এক্সট্রা চরিত্ররা সামনে এসে নায়ক সেজে বসেছে। একটা দল ছিল যার ইতিহাস দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে। আজ সেই দল নিষিদ্ধ, নাম নেওয়া যায় না, না নিলেও সবাই বুঝে নেয়। দলের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে, কেউ নিরাপদ দূরত্বে, কেউ অপেক্ষার প্রহরে। আর তৃণমূল, তারা এখন রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষায়, অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা। একজন তৃণমূল কর্মীর জীবনটা এখন অনেকটা সেই ছাত্রের মতো, যে পরীক্ষার হলে ঢুকেছে কিন্তু প্রশ্নপত্র পায়নি। সে বসে আছে, চারিদিকে তাকাচ্ছে, কিন্তু কিছুই লিখতে পারছে না। কারণ রাজনীতি করার সুযোগ নেই, প্রকাশ্যে দাঁড়ানোর সুযোগ নেই, আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তাও নেই। নির্বাচনের আগে তাদের মনে হয়েছিল, যাক, হয়তো কিছু একটা বদলাবে। কারণ শোনা গিয়েছিল নতুন সরকার নাকি গণতন্ত্রে বিশ্বাস করে, কারো রাজনীতি বন্ধ করতে চায় না। এই আশাতেই অনেকেই নীরবে সমর্থন দিয়েছিল। ভেবেছিল, আজ না হয় ওদের দিলাম, কাল আমরাও একটু শ্বাস নিতে পারব। কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর খেলা। এখানে প্রতিশ্রুতি থাকে, বাস্তবতা থাকে না। নির্বাচন শেষ, সরকার গঠন হলো, আর সেই সঙ্গে বাস্তবতাও পরিষ্কার হয়ে গেল। যে নিষেধাজ্ঞা ছিল তা শুধু থাকলোই না, বরং আরও শক্ত হলো। এখন তৃণমূল কর্মীরা বুঝতে পারছে, তারা আসলে একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছিল। সামনে পানি ভেবে যা দেখেছিল, সেটা আসলে ছিল শুধু আলো ছায়ার খেলা। এই পরিস্থিতিতে কিছু জায়গায় কার্যালয় খোলার চেষ্টা হয়েছিল। দৃশ্যটা এমন, তালা খোলা হলো, ভেতরে ঢুকে দুটো স্লোগান দেওয়া হলো, তারপর আবার বের হয়ে তালা লাগিয়ে দেওয়া হলো, যেন রাজনীতি না, কোনো নাটকের রিহার্সেল চলছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সামান্য উপস্থিতিও সহ্য হলো না। আবার হামলা, আবার ভাঙচুর, আবার নীরবতা। এখন সেই কার্যালয়গুলো দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল, বন্ধ দরজা আর অতীতের স্মৃতি নিয়ে। এদিকে তৃণমূলের মধ্যে আরেকটা আলোচনা জোরালো হচ্ছে, নেতারা কোথায়? যারা একসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন, তারা এখন দূরে, কেউ কারাগারে, কেউ বিদেশে। তৃণমূল বলছে, আপনারা যদি সামনে না আসেন, আমরা কতদিন একা লড়ব? এই প্রশ্নের উত্তর অবশ্য সহজ না। কারণ সামনে আসা মানে শুধু নেতৃত্ব দেওয়া না, সামনে আসা মানে ঝুঁকি নেওয়া, আর ঝুঁকি নেওয়ার সাহস সবার থাকে না। এবার আসি অন্যদিকে। একটা দল ছিল যারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল। সেই সময়ে অনেকেই দলকে আঁকড়ে ধরে রেখেছিল। মামলা, হামলা, হয়রানি, সব কিছুর মধ্যেও তারা ছিল। তারা জানতো না কবে সুদিন আসবে, তবুও তারা অপেক্ষা করেছে, জেল খেটেছে। কিন্তু এখন যখন সুদিনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন হঠাৎ করে নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। তারা বলছে, আমরাও আছি। এই আমরাও শব্দটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যারা দুঃসময়ে ছিল, তারা কখনো বলে না আমরাও আছি, তারা শুধু থাকে। এই জায়গাতেই এসে উপস্থিত হন কনক চাঁপা, একজন জনপ্রিয় শিল্পী, যার গান মানুষ ভালোবাসে, যার কণ্ঠে আবেগ আছে, সুর আছে। কিন্তু রাজনীতি, সেটাও কি একই জিনিস? যখন তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে গেলেন, তখন যে প্রতিবাদ হলো, সেটা আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে না,
এটা একটা প্রবণতার বিরুদ্ধে। তৃণমূলের নেত্রীরা যারা বছরের পর বছর মাঠে থেকেছেন, তারা প্রশ্ন তুলেছেন, যখন আমাদের দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন, এখন কেন? এই প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু উত্তর বড় কঠিন। রাজনীতি কি শুধু জনপ্রিয়তার খেলা, নাকি প্রয়োজনের খেলা, নাকি একটা ত্যাগ, সময় আর সংগ্রামের হিসাব? যদি জনপ্রিয়তাই সব হতো, তাহলে দেশের সবচেয়ে বড় গায়ক অভিনেতারাই হতো সবচেয়ে বড় নেতা। কিন্তু বাস্তবতা তা বলে না। রাজনীতি একটা কঠিন পেশা। এখানে শুধু কথা বললেই হয় না, এখানে দাঁড়াতে হয়, সহ্য করতে হয়, কখনো হারতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। তাই যখন কেউ হঠাৎ করে এসে বলে আমাকে একটা আসন দিন, তখন তৃণমূলের মানুষ, যারা দলের আসল প্রাণ, তারা একটু কষ্ট তো পায়। কারণ তারা জানে এই আসনের পেছনে কত রাতের ঘুম হারাম হয়েছে, কত মামলা হয়েছে, কত পরিবার ভেঙেছে। এই যে ক্ষোভ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা বছরের পর বছর জমে থাকা অভিমান। একদিকে নিষিদ্ধ দল, যার তৃণমূল এখনো দিশেহারা, অন্যদিকে ক্ষমতায় থাকা একটা দল যার ভেতরে ঢুকে পড়ছে নতুন নতুন কোকিল। দুই দিকেই একই গল্প। তৃণমূল অবহেলিত, শীর্ষ নেতৃত্ব দূরে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সুযোগ। রাজনীতির এই নাটকে দর্শক কিন্তু আমরা সবাই। আমরা দেখছি, হাসছি, মাঝে মাঝে অবাক হচ্ছি। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই নাটকের শেষ দৃশ্য এখনো লেখা হয়নি। শেষ পর্যন্ত কে থাকবে? সেই কোকিল যে বসন্তে গান গায়, নাকি সেই মানুষ যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে? ইতিহাস কিন্তু খুব নির্মম বিচারক। সে কারো গান মনে রাখে না, সে মনে রাখে কে ছিল কঠিন সময়ে। তাই রাজনীতির এই গল্পে হাস্যরস আছে, ব্যঙ্গ আছে, নাটক আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে এক ধরনের নীরব প্রশ্ন। প্রশ্নটা খুব সহজ, রাজনীতি কি পেশা নাকি প্রতিশ্রুতি? যেদিন এই প্রশ্নের উত্তর সবাই বুঝবে, সেদিন হয়তো আর সুদিনের কোকিল বলে কিছু থাকবে না। সেদিন রাজনীতি হবে মানুষের, আর মানুষ থাকবে রাজনীতির কেন্দ্রে। ততদিন পর্যন্ত কোকিল ডাকবে, তৃণমূল পর্যায়ের কর্মীরা কাঁদবে। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখানে সিদ্ধান্ত নিতে হবে, রাজনীতি কি থাকবে দুঃসময়ের সৈনিকদের হাতে, নাকি সুদিনের কোকিলদের হাতে? উত্তরটা সহজ নয়, তবে একটা কথা নিশ্চিত, যে মাটি যত সহ্য করে, সেই মাটিতেই সবচেয়ে শক্ত গাছ জন্মায়।